টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আইসের যে ব্যাপক ধরপাকড়, সেটি আজকে আমাদের মূল আলোচনার বিষয়। যে নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন স্টেটে, বিশেষ করে গত 6 অক্টোবর আমরা দেখেছি ক্যালিফোর্নিয়ায় সিটি কারেকশন ফ্যাসিলিটিতে বন্দী আছে আমাদের বাংলাদেশের একজন ভদ্র মহিলা, একজন নারী, যিনি তাকে ধরে নেওয়া হয়েছে। 28 বছর ধরে তিনি এই দেশে বসবাস করছিলেন, নানান রোগ শোক জটিলতার মধ্যে তিনি ছিলেন। স্বাভাবিকভাবে তিনি গেছেন, প্রতি বছর যেভাবে আইসের কাছে হাজিরা দেন সেভাবে দিতে গেছেন, কিন্তু ধরে নিয়ে গেছে। এই বিষয়টি আবার গত পরশু দিন আমরা দেখেছি আমাদের ম্যানহাটনের যে কেনাল স্ট্রিটে, যেটাকে আমরা চায়না টাউন বলে থাকি, সেখানেও একটা ব্যাপক ধরপাকড় হয়েছে, নর্দার্ন ব্লুবার্ডে হয়েছে ইত্যাদি। এরকম ঘটনা বহু জায়গায় ঘটছে, এছাড়া অন্য জায়গায় ঘটছে। আজকে এই বিষয়টি নিয়ে আমরা যেহেতু কথা বলবো যে নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন স্টেটে আইসের গণগ্রেপ্তার অভিযান কিভাবে পাবেন আইনি সহায়তা, বা কিভাবে এড়াবেন আইসের এই ধরনের গ্রেপ্তারি অবস্থা থেকে। এর বাইরেও যদি আমাদের হাতে সময় থাকে, আমরা আপনার অ্যাসাইলাম আবেদনের আগে ভাগে বাতিল হওয়া কিভাবে রোধ করবেন সেটি নিয়েও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত বা আজকের বিষয় সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইনজীবী জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। অসাধারণ চমৎকার উপস্থাপনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আই এম ভেরি ইমপ্রেসড এন্ড হ্যাপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সারা দিনের কর্মক্লান্তি উপেক্ষা করে এবং অনেক দূর থেকে আমাদের স্টুডিওতে এসেছেন, উপস্থিত হয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আইসের গ্রেপ্তার এড়ানো এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আপনার চমৎকার আলোচনার মধ্যে দিয়ে যারা এই ধরনের ভুক্তভোগী আছে তারা কিভাবে পরিত্রাণ পেতে পারে সে বিষয়গুলো আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করবেন। তবে তার আগে এই বিষয়টি সম্পর্কে, এই যে মানবিক যে দিকগুলো আছে, একটা পরিবারে একজনকে যদি ধরে নিয়ে যায় সেই পরিবারটার কি অবস্থা হয়, সেই বাস্তব কনসিকুয়েন্সটা কি একটু তুলে ধরি আমি দর্শকদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি ভোরবেলা প্রার্থনা শেষ করে সন্তানদের স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। ঘরে কফির সুবাস, জানালার বাইরে শরতের মিষ্টি আলো, সবকিছু স্বাভাবিক। ঠিক তখনই ফোন বেজে ওঠে, আপনার মা আর বাসায় ফিরছেন না। এমন একটা বাক্য যা মুহূর্তে একটা পরিবারের জীবন ওলটপালট করে দিতে পারে। গত 6 অক্টোবর ক্যালিফোর্নিয়া, বাংলাদেশের 64 বছর বয়সী নাগরিক মাসুমা খান, যিনি গত 28 বছর ধরে আমেরিকায় বসবাস করেন, তিনি ইমিগ্রেশন অফিসে হাজিরা দিতে গিয়েছিলেন। বহু বছর ধরে তিনি আইস অফিসে একইভাবে যান, কর্মকর্তারা চেনেন তাকে, তিনি কখনো নিয়মও ভাঙেননি। কিন্তু সেই দিন অফিসের দরজার ভেতর ঢোকার পর তিনি আর বের হতে পারেননি। আইস কর্মকর্তারা আটক করেন তাকে। সেই মুহূর্তে ঘড়ির কাঁটা থেমে যায় তার পরিবারের জন্যে। একমাত্র কন্যা সন্তান আর তার স্বামীর জীবনের সমস্ত আলো যেন নিভে যায় এক নিমিষে। সুপ্রিয় দর্শক, এমন গল্প শুধু মাসুমা খানের নয়, এটা এখন শত শত পরিবারের ব্যথার ছবি। এই তো মাত্র 2 দিন আগে নিউ ইয়র্কের ম্যানহাটনের কেনাল স্ট্রিট বা চায়না টাউনে আইসের অভিযানে গ্রেপ্তার হন বেশ কিছু ব্যক্তি। এভাবে টেক্সাস, জর্জিয়া, ফ্লোরিডা সব জায়গায় চলছে আইসের হানা। ভোর রাতে ঘরের দরজায় ধাক্কা, শিশুদের কান্না, বাচ্চার স্কুল ব্যাগ পড়ে থাকে সোফার নিচে, আর মা বাবা অদৃশ্য। নিয়ে যাওয়া হয় কোথাও, হয়তো এক ডিটেনশন সেন্টারে, যেখানে সময় থেমে থাকে, যেখানে দিন আর রাতের তফাৎ বোঝা যায় না। প্রতিদিন কারো না কারো জীবনে এমন অন্ধকার নেমে আসছে। কেউ কর্মস্থলে, কেউ আদালতে হাজিরা দিতে গিয়ে, কাউকে বাসা থেকে তুলে নেওয়া হচ্ছে। আইন মানা, ট্যাক্স দেওয়া, সমাজে অবদান রাখা, এ সব কিছুই যেন মুহূর্তে হারিয়ে যাচ্ছে কেবলমাত্র
একটি বৈধ কাগজের অভাবে। এমন গল্প এখন শত শত পরিবারের বাস্তবতা। বাবা আলাদা, মা আটক, সন্তান বিভ্রান্ত। ভয়ের এই ছায়া এখন প্রবাসী সমাজের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতের ঘুম হারিয়ে ফেলেছেন, ফোনে খবর পেলেই বুক ধকধক করে ওঠে। কে জানে এবার কাদের পালা। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা কথা বলবো এই ভয়, এই অনিশ্চয়তা, এই তীব্র মানসিক সংকট নিয়ে। আমরা জানবো এই অভিযান আসলে কার বিরুদ্ধে, কেন এমন কঠোরতা, আর একজন সাধারণ মানুষ যিনি শুধু শান্তিতে বাঁচতে চান তিনি কিভাবে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখতে পারেন, সুরক্ষিত রাখতে পারেন এই অনিশ্চিত সময়ে। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এমন একজন অভিজ্ঞ আইনজীবী যিনি বছরের পর বছর এই যুদ্ধের সাক্ষী, যিনি জানেন কাগজপত্রের জটিলতা আর মানুষের অশ্রুর ওজন কোনটা কত। আজ আমরা এই তথ্য খুঁজব না, আজ আমরা শুধু এই তথ্যই খুঁজব না, আমরা খুঁজব মানুষকে। আমরা শুনব ভয়ের ভেতরেও বেঁচে থাকার গল্প। আমরা জিজ্ঞাসা করব এই কঠোর পৃথিবীতে এখনো সামান্য ন্যায় বিচার, সামান্য মানবতা কি অবশিষ্ট আছে? এটাই আজকের আলোচনার শুরু, এক বাস্তবতা যা কাগজে লেখা নয়, চোখে দেখা যায়, হৃদয়ে গভীরভাবে অনুভব করা যায়। তো দর্শক, চলুন আজকের মূল আলোচনা। নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন স্টেটে আইসের গণগ্রেফতার অভিযান, কিভাবে পাবেন আইনি সহায়তা বা কিভাবে এড়াবেন আইসের এই ধরপাকড় থেকে নিজেকে রক্ষা করবেন। আজকের আলোচনা জনাব মোহাম্মদ এন মজুমদার, আজকের আলোচনা বিষয়ে আমি কিছুটা বাস্তব পরিস্থিতি এবং মানুষের অনুভূতির দিকটা হয়তো কিছু কল্পনা যদি বলে থাকি, কল্পনার থেকেও বাস্তব অবস্থা আরো করুন যেটা আমরা জানি, সেটা নিয়ে আমি কথা বলেছি। সুতরাং আজকের এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে এই সপ্তাহে আমরা এই ম্যানহাটনের ক্যানাল স্ট্রিট এবং ক্যালিফোর্নিয়ার কথা বললাম, রেটের ঘটনায় আপনি আইনি দৃষ্টিকোণ থেকে প্রথম কোন কাজটি করতে বলবেন? গ্রেফতারকৃত কেউ থাকলে পরিবারের সদস্যরা সবচেয়ে আগে কি করবেন সেই বিষয়টি আপনি শিওর। রাবাই অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায়, তবে অত্যন্ত হৃদয় বিদারক করুণ কাহিনী যে আপনি তুলে ধরেছেন। এই যে ভাষাগতভাবে এটা আমি ইমপ্রেস হয়েছি, এটার সাথে আমি 200% একমত। দেখেন, একজন আইনকর্মী হিসাবে আমি বিগত 35 বছর অলমোস্ট অন এ ডেইলি বেসিস আমরা কতগুলা এক্সিবিট বলা হয়, কতগুলো সাবুত বা প্রমাণ দলিলাদি তৈরি করি, আজকেও করে আসছি। তো সেখানে সাধারণত আমরা তুলে ধরি একজন মানুষ তার স্বদেশে কত নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং পরিত্যক্ত হয়ে এখানে আসতে বাধ্য হয়েছে। ওই সেম পরিস্থিতি আজকে এখানে দেখতেছি একটা লোক অনেকটা ওই রকমই, তাকে টেনে হেঁচড়ে ধরপাকড় করে প্রিজন ভ্যানে উঠানো হচ্ছে এবং যেটা আপনি বললেন অজানা এক জায়গায় তাকে রাখা হচ্ছে এবং কোথায় আছে সে নিজেও জানে না এবং বোঝা যায় না। ইভেন কি তাকে ডিপোর্ট করার সময় শুধুমাত্র অনলাইনে দেখা যায় হি উইল বি ডিপোর্টেড, আর ওইখানে তার ঠিকানা লেখা থাকে ডিপোর্টেশন সেন্টার, বাট অ্যাকচুয়ালি তাকে ফ্লাইটে উঠেছে সেটাও কিন্তু আমাদেরকে বলে না। সো ইভেন কি লয়ারকেও বলে না, বাট এতটুকু ইন্ডিকেশন আমরা বুঝে যাই যে এরপর কোনো কিছু লড়তেছে, দ্যাট মিনস ইনি ফ্লাইটে উঠছে। ও অফিসার, অনেকগুলো অফিসার বলি দেয়, ইয়া হি ইজ অ্যাট ফ্লাইট, I'm not going to tell you when, but he'll be very soon. Very soon means ওখানে উনি ফ্লাইটে আসেই অলরেডি। সো এক সময় ছিল মানুষ ফ্লাইটে উঠে যাইতেছে, উঠে যাওয়ার সময় আপনি ইউ কুইকলি গো টু দি ফেডারেল কোর্ট, গেট এন ইনজাংশন। তখন ওই ফ্লাইট থেকে নামাই আনতো যে দেখো ওরা নিও না, বিকজ আমরা কোর্ট থেকে অর্ডার নিয়েছি জাস্ট ফর এ ইনজাংশন, জাস্ট ফর এ স্টে অর্ডার, হোল্ড হিজ ডিপুটেশন, লেট ইট হিয়ার। ওই হিয়ার করতে গিয়ে আরও 5 বছর রয়ে গেছে, আইনের দীর্ঘসূত্র যায়। সো এখনকার পরিস্থিতিটা হচ্ছে অনেকটা, আমি এটাকে ডিক্টেটরশিপের পর্যায়ে বলবো না, আইনের চরম বা এক্সেসিভ ইউজ অফ ফোর্স। যেমন পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে, তুমি মানুষকে মারতেও পারবা, বাট দ্যাট শুড বি সিচুয়েশন দ্যাট লেভেল। এক্সেসিভ ইউজ অফ ফোর্স বলা হয় যেমন আমরা তো বাংলায় বলি না, আর তার ধরতে আনতে বলছি যে বান্ধে নিয়ে আসছি, বিষয়টা এখন এরকম হয়েছে। সো এই পরিস্থিতিতে এখন আজকে আলোচনার বিষয় হচ্ছে যেটা হাউ উই অ্যাভয়েড দ্যাট, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমি আবারও বলি, বিগত 35 বছরে আমাদের অনেক ফ্রেন্ড আমরা প্রায় অনেক সময় একসাথে আসছি, আজও কিন্তু তার কোনো কাগজপত্র হয় নাই। এই কাগজপত্র না হওয়ার কারণটা আজকে আমি বলি। নাম্বার 1 কারণ হলো, আসার পরে তাকে একটা কুচক্র, আমাদের বাংলাদেশি আমাদের মুরব্বীরাই ওনারা বলছে তুমি পাসপোর্টটা ফালাই দিও, ভিন্ন নামে তুমি অ্যাসাইলাম করো।
অথবা এক নামে অ্যাসাইলাম করছে, ইনকমপ্লিট অ্যাসাইলাম, এই কিছু ভুলভাল কোনো কিছু লিখি একটা ফাইল করছে, 2 বছর ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কেসে যখন জাজ দেখছে তখনও কোনো প্রিপারেশন গেছে, উকিল নিয়েছে, অত উকিলের লাস্ট মিনিট হায়ার করা হয়েছে, উকিলেরও দোষ নাই, সে আর রেডি হইতে পারে নাই, কেস ডিসমিস। তখন কি করছে, ওই সময় সুযোগ ফিরেছিল, ভিন্ন নামে আরেকটা করছে। এই যে করছে, করার ফলে উনি চিরতরে ভারিত বার্ড, চিরতরে গ্রিন কার্ড না পাওয়ার ফ্রডুলেন্ট ডকুমেন্ট বলা হয়, 2 নামে আছে। এতে হয়েছে কি, আগে নামে বলে ফেলে, আহমেদ হোসেন নামে একজন ছিল এখানে, আর যখন টুইন টাওয়ার ভাঙার পরে ওকে নিয়ে এন্টায়ার সিটি ফাইট করছিল আপনার ফেডারেল ফাদার সামনে। আমরা সবাই হাজার হাজার মানুষ ওই কোর্ট রুম পর্যন্ত হাজির হয়েছিল কংগ্রেসম্যানেরা, বা তারপরে বললো যে যেখানে ইমিগ্রেশন জাজ বলছে হি ইজ এ ফ্রড, ডিফারেন্ট প্লেস ডিফারেন্ট নাম ইউজ করছে, সেম আহমদ হোসেন আহমেদ ডিফারেন্ট নামে, আমাদের ভেরি ফেভারিট ক্লায়েন্ট। তো শেষ পর্যন্ত ওনাকে ডিপোর্ট, এটা কথা প্রসঙ্গে বলছি, এটা পাবলিক রেকর্ড, বিকজ সব পাবলিক রেকর্ডে কিন্তু ডিপোর্টেড এলিয়েন বললে ওর নামে প্রথমে আসে, বিকজ তাকে নিয়ে বেশি সংগ্রাম করা হয়েছিল। কথা বলছি এই জন্য, এই যে যারা এক গ্রুপ লয়ার ছিল, নামে এখন বলে ফেলে, শেলডন ওয়াকার নামে একজন নাম ছিল, এখানে ছিল হাবিবজি হুজুরের সহকারী রশিদ ভাই। তো আপনারা তখন বহুত পুরানো কাহিনী, ওনারা গালবরা ধাঁড়ি অনেক আলেম টাইপের মানুষ, সবাই রেসপেক্ট করতো, সবাই তার দিকে লাইন ধরছে, 200 টাকা 300 টাকা 500 টাকা উনি কেস করা শুরু করলো। এই শহরে মানে হাজার হাজার মানুষকে 3 নামে 4 নামে ফাইল করছে, এরা জীবনে আর কোনো কার্ড পাবে না। এবং এরা কিন্তু স্বনামধন্য মানুষ, এখানে একজন শিল্পপতি, তাদের ছেলেরা ডাক্তার, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট, অনেকে কোটিপতি, অনেক বড় দলের নেতা এখানেও আছে এখানে। বাট আমরা কনফিডেন্সিয়ালিটি কারোর নাম বলবো না, আর যাদের নাম বলছি এটা পাবলিক রেকর্ড অলরেডি, এটা নিউ ইয়র্ক টাইমস, ডেইলি নিউজ, সব জায়গাতে কোটি কোটি মানুষ দেখছে। তো এটা আবার শিক্ষণীয় এডুকেশনাল আমাদের ভিডিওগুলা দেখছি। তো এই কথা বলার অর্থ হইল এইটা, আপনি যখন যে দেশে যাবেন মিনিমাম আইন কানুন মেনে চলবেন। এদের যারা অ্যারেস্ট হয়েছে 95% অফ দেম, তাদের হয়তো কনভিকশন রেকর্ড আছে, হয়তো ডিপোর্ট হয়েছে 15 বছর আগে বসে রয়েছি, তখন একসময় ইজ কনসেলেশন অফ রিমুভাল 2 and 2 ভেরি ইজিলি অ্যাপ্রুভ হইতো। যদি আপনার US বর্ন চিলড্রেন থাকে, ওয়াইফ থাকে, হাজব্যান্ড থাকে, তাহলে ওদের সাথে আপনাকে এটাকে ইনঅ্যাডমিসেবল থেকে অ্যাডমিসেবল করা যায়। অ্যাডমিসেবল ওয়েভারগুলো ছিল, এই ওয়েভারগুলো ওরা যদি চেষ্টা করতো হয়তো 100 লোকের ভিতর প্রায় 60-70% ওরা লিগাল হয়ে যাইতে পারতো। কিন্তু তারা কী করছে, তা ফিল ভেরি কমফোর্টেবল। ওরা একটা কথা, কেউ যদি মাইক্রোফোন নিয়েও রাস্তায় বাইরে বলে যে আমি ইলিগাল, কেউ ধরতো না পুলিশে। সো এই জিনিসটা এইরকম যে হবে, এন্টায়ার ওয়ার্ল্ডের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে, প্রশাসন চেঞ্জ হয়ে যাবে, ট্রাম্প আসবে, ট্রাম্প আসলেও এত বড় সাহসী অভিযান চালাবে, এটা কেউ কিন্তু কল্পনাও করে নাই। সবাই টেক ইট ইজি করতেছিল। সো ইট ইজ ওয়ান অফ দ্য রিজন, টেক ইট ইজি করি আজকে তারা কিন্তু ভেরি মাচ ইন ট্রাবল। সো আপনার বলা হলো যে কী অ্যাডভাইস দেবেন। এখন কিছু অ্যাডভাইস আছে, ইটস কনফিডেন্সিয়াল প্রিভিলেজ, অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজ বলা হয়, সেগুলো আপনারা নিজের পছন্দের আইনজীবীর মাধ্যমে উপদেশ নেবেন। স্টিল দ্যার ইজ এ লট অফ রুম, লিগালি আপনি অনেক কাজে করার অধিকার আছে, বাট অবক্ত মাঠে সেটা আমরা বলবো না। বাট অলওয়েজ এখন যারা আজকে ঢুকছেন, যেমন অনেক লোক আজকে, আমার এমন কোনো দিন নাই যে কল পাই না যে আমি মাত্র আসছি, কিন্তু বিষয় কিন্তু দেওয়া হচ্ছে, লোক আসছে, কম সংখ্যা কিছুটা কমছে। তো আসার পর সে বলে আমি অ্যাসাইলাম ফাইল করার জন্য করে দিছি, আসিয়ে করে দিছি। তো এখন করে দেওয়া মানে আটকানো যাবে, সে 15 দিন পরে ডাকতেছে তাকে, হয়তো ডাকে ফেলছে। এখন তাকে কে করছে, কে সে উকিলও না, সে উকিলের ভাইও না, সে আর এক অ্যাসাইলি যে ফাইল করতেছে এখানে। আমি আজকে উন্মুক্ত মাঠে বলি যাই, হাজার হাজার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আছে। অ্যাসাইলাম প্রিপেয়ারারকে জানেন, ও তারা নিজেই অ্যাসাইলি, তার নিজের অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে, বাংলাদেশে BA পাস করছে, MA পাস করছে, কিছু পড়ছে, দেখলো যে ফর্ম এভাবে লিখতে হয় বা এভাবে লিখতে হয়, দ্যাটস নট এনাফ। তো এটা দেখি আপনারটা লিখছি $300 দিয়ে, এবার আপনিও কিছুটা শেয়ার হয়ে গেলে আপনি লিখেন $150 দিয়া। এই যে অ্যাসাইলাম ব্যবস্থাকে অ্যাসোসিয়েটেড করছে, এত নিজে নামাইছে, এখন বলে আর ভাই উকিল লাগে না, আমি নিজে করে দিব। বাট কালে ভদ্রে মানুষ হয়ে যায়, যেমন একটা সিরিয়াস রোগ থেকে কোনো ওষুধ খাইলেন না আপনি ভালো হয়ে যাবেন, বা এর অর্থ এই নয় যে হসপিটালে যাওয়ার দরকার নেই, ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই, আপনি ওষুধ কয়টা ফার্মেসি থেকে খাই ফেলেন, দ্যাটস সিরিয়াস ডেঞ্জার। এই ধরনের নিজের ফাই নিজে কুড়াল মারছে আমাদের বহু লোক, এবং এদের ভিতরে সবচেয়ে বেশি কারা করছে জানেন, যারা শিক্ষিত লোক।
যারা তথাকথিত ডক্টর ইঞ্জিনিয়ার আসছিল, বাংলাদেশে কিছু লেখাপড়া করছে, বাংলাদেশের নেতা ছিল, ওরাই বেশি এখানে ক্ষতিগ্রস্ত। যারা কোনো লেখাপড়া নাই তারা কিন্তু ঠিকই ভালো উকিলের মাধ্যমে গেছে, কারণ তারা কিন্তু উকিলের কথা শুনছে, দেয়ার বেটার পজিশন, তারা অনেক ভালো আছে। বাট বেশিরভাগ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কিছু, এই যে আমরা অনেক আগে শুনছিলাম অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই যে অ্যাসাইলামের আজকে একটা কথা এই প্রসঙ্গে বলি, 3টি স্টেপ আপনাকে পার হইতে হয়। স্বদেশে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং পরিত্যক্ত হয়েছেন, ইউ আর কিকড আউট ফ্রম ইউর কান্ট্রি। আবার এখানে আসার পরে আপনাকে প্রমাণ করতে হবে এখানে সেটা বিরাজমান আছে। অর্থাৎ 5 বছর আগে আসছি, এই 5 বছর পর্যন্ত আমার শত্রুরা তৎপর আছে, এখন আমাকে খুঁজছে। এটা সেকেন্ড স্তর। তৃতীয় স্তর হলো আপনাকে প্রমাণ করতে হবে এখন যদি চলে যাই, এখন আমার জীবনের হুমকি আছে। সো প্রিভেনশন কীভাবে করবেন? এখন অ্যাগেন বিভিন্ন যাদের লয়ার নাই, যারা লয়ারকে পয়সা দেওয়ার মতো ক্ষমতা নাই, মেনি নন প্রফিট অর্গানাইজেশন, ক্যাথলিক চ্যারিটি, তারা এরকম হেল্প দিয়ে থাকে, লিগ্যাল এইড দিয়ে থাকে। আইনগত সহযোগিতা নিতে হবে এবং আইসের যদি যাদের ইন্টারভিউ থাকে, সেই ইন্টারভিউর জন্য যারা টাইমলি হয়, হাফ অফ দ্য লোক বর্ডারে ধরা পর তাকে বলছিল 3 মাস পরে দেখা করতে যাওয়ার জন্য, কিছুই হইতো না দেখা করতে, কিন্তু সে দেখা করতে যায় নাই। নাও হি হ্যাভ এ ওয়ারেন্ট। যদি সেখানে যাইতো তাহলে ওই তার এই পর্যায়ে কিন্তু সে ফুটতো না। এখন ধরলে তাকে আর এখন অজুহাতে লিগাল আপনি বলে কি আইনগত, এখন ধরার পরে বলতে গেলে কোনো আইনগত সহযোগিতা নাই। কারণ এখন যদি আবার ধরা পড়ার পর আত্মীয় স্বজন থেকে আরও কিছু টাকা খরচ করলেন, টিভি আমরা প্রচার করলাম, আইনজীবী সহযোগিতা নেন, ইটস নট, খুব বেশি করারও কিছু নেই। কারণ যখন যাদেরকে ধরবে তারা ফাইন্ড আউট যদি করে যে তার কোনো কেস পেন্ডিং নেই, তার ওয়ারেন্ট আগে থেকে আছে, কেস আগে দিনে হয়েছে, দেন ফাইনাল। আর এরা যাদের কাছে নিবে না, যুক্তিতর্ক করার সুযোগ দিবে না, আইনজীবী নিয়োগের সুযোগ দিবে না। সুতরাং সে তার দেশে যাইতে হবে, তাকে রেডি হইতে হবে। কি আইনগত সহযোগিতা? সেক্ষেত্রে যাদের ফ্যামিলি এখানে আছে তারা কিন্তু 601A ফাইল করিয়া সবাই আবার আসার সম্ভাবনা আছে। একটু সময় লাগবে, বাট ওইদিকে তারা রেডি হইতে হবে। 601A অথবা 212 যাদের ডিপোর্টেড হয়ে গেছে, ডিপোর্টেড এলিয়েনদেরকে আনার জন্য যে আরেকটা ফর্ম, এই 3টা ফর্ম অনেকের জন্য প্রযোজ্য। এই 3টা ফর্মে সেখানে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন লাগবে যে এখানকার তার পিতা মাতা বা আত্মীয় স্বজন থাকলে, ছেলে মেয়ে থাকলে তাদের কী ক্ষতি হবে, তার সোশ্যাল টাই, ফ্যামিলি টাই যেখানে ছিল, রেভিনিউ ট্যাক্স ফাইল করেছেন অনেক বছর, এটার প্রমাণ দিতে হবে। দ্যার সো মাচ, লাইক 175 পেজ, 200 পেজ এরকম অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 2 to 3 or 3 to 4 years সময় লাগবে, বাট দে উইল কাম ব্যাক। দ্যার ইজ এ লট অফ রেমেডি। আর একটা যুক্তরাষ্ট্রে একটা গুড থিং হলো তারা সো মাচ ল অ্যান্ড রেমেডি ফর এভরিথিং। যেরকম চিকিৎসা বিজ্ঞান যেমন আবিষ্কার, কোভিড ডেভেলপমেন্টের সাথে সাথে প্রত্যেকটা রোগের ওষুধ আসে, তদ্রূপ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনকে প্রতিহত করার জন্য, জনগণকে এগিয়ে দেওয়ার জন্য বহু ল আছে এবং সেটা কার্যকর করার সময় হলো এখন। তো এক্ষেত্রে আপনি অনেক সুন্দর করে বলেছেন অনেক কিছু নিয়ে। তো ধরুন যে ফেডারেল এজেন্টরা যখন এই জনসমক্ষে রেড করে, যেমন এই কয়েকদিন আগে ক্যানাল স্ট্রিটে যেটা করলো, তখন এই যে নাগরিকদের যে অধিকারের যে সীমারেখাটা, সেটা কোথায়, মানে কতটা থাকে, বা যদি বলি যে কারো নাগরিকত্ব প্রমাণের যদি দাবি করা হয় তখন সে কিভাবে নিরাপদে সেটা দেখাবে ওই মুহূর্তে? ভেরি ইম্পর্টেন্ট কথাটা বলছেন। এখন সবচেয়ে উচিত হবে সবার ওয়ালেটে যারা অ্যাসাইলাম পেন্ডিং আছে, ওয়ার্ক পারমিট ইজ নট অ্যান এভিডেন্স ফর পার্মানেন্ট রেসিডেন্স অর গ্রিন কার্ড অর এনিথিং। সবচেয়ে বড় প্রমাণ হলো আপনার রিসিপ্ট নোটিস, যে 589 অ্যাসাইলাম ফাইল করছিল, রিসিপ্ট নোটিসটা এটাকে ছোটো করে পকেটে রাখতে পারেন, যাদের শুধু এইটাই আছে। সেকেন্ডলি যারা গ্রিন কার্ড আছে, গ্রিন কার্ড কপি রাখতে পারেন। ইভেন কি যারা সিটিজেন, সে সিটিজেনশিপের সার্টিফিকেটটা বা পাসপোর্টের একটা কপি পকেটে রাখবেন। এই জন্য যেমন ধরো একটা বিগ নাম করা রেস্টুরেন্ট, সেখানে অনেক রেস্টুরেন্টে একটা শিফটে প্রায় 100 লোক কাজ করে, ম্যানাটন এরকম শিফট আছে। তো ওই 100 লোকের ভিতরে তারা 100% জানে সেখানে 4-5 জন লোক হইলেও ইলিগাল আছে, তারা সেখানে যাবে। আচ্ছা, যাইতে গিয়ে 5 জনকে টার্গেট করছি, ওই 5 জন কোন 5 জন তো তারা খুঁজে পারে না। সেখানে দেখা গেল ওই 5 জনের ভিতরে 3 জন পাওয়া গেছে ঠিকই এরা কাগজপত্রহীন, আবার 2 জন আসলে সিটিজেন। তখন সিটিজেন তো সে জানবে কীভাবে, হোয়াট ইজ ইউর আইডি? আই ডোন্ট হ্যাভ এনি আইডি। কিছু তো ঠিক আছে, আই টেক এভরিবডি। সে সিলেক্টেছে আমি সিটিজেন। এখন অফিসারের ডিসক্রিপশন, তাকে বিশ্বাস করে সাই দেওয়া
অথবা নিয়ে নেওয়া, যদি নিয়েও যায় পরবর্তীতে আইডি দিয়ে তাকে ছেড়ে দিবে, বিড়ম্বনায় পড়বেন। এই জন্য ওই বিড়ম্বনা থেকে বাঁচার জন্য সবাই যেন আইডি রাখেন। আর যার ভ্যালিড আইডি কিছু নাই, তার সর্বশেষ হইল সে লয়ের থেকে একটা লয়ের কোনো আইডি নেই, কারো আছে কোনো আইডি তার নাই, তখন একটা রুল আছে এখানে দেখবেন, অ্যাটর্নি অ্যাফরমেশন লেটার। তো সেখানে লিখবে যে আমি অমুকের অ্যাটর্নি, তার কেস পেন্ডিং, আমরা বাংলায় প্রত্যয়নপত্র। সো অ্যাফরমেশন লেটার সিটে রাখলে হয়তো লাকিলে এই লেটারে কিন্তু মূল্য নাই, এটার অর্থ ইনি তোমার কেস পেন্ডিং আছে। বাট মেবি আইস অফিসার এগুলো সবার পিএইচডি তো না, তারা বেনিফিট অফ ডাউট দিতেই পারে, বা কেস পেন্ডিং আছে বা রিসিট আপনার কাছে হয়তো নাই। সো গেট সামথিং। আর যার কিছুই নেই সে আপনি জানেন যে আপনি ধরলে এখন, সুতরাং সেটা আমি বলবো না আপনাকে, শুধু আপনি বোঝা উচিত যে আপনার কিছুই নাই কিন্তু আপনাকে ম্যারাথনে গাড়ি চালাই বেড়াইতেছেন। আপনি জানেন যে আপনি 2 নামের ড্রাইভিং লাইসেন্স নিছিলেন, একবার সাসপেন্ড হয়েছে, আবার আরেকটা লাইসেন্স আছে, এইটা নিয়ে আপনি এখন গাড়ি চালাই ঘুরতেছেন। তখন যদি কোনো আপনাকে আপনার নিশ্চয় না, আপনার গাড়িটা রিকভার গাড়ি এখানে ফালাই রাখি চলে যাবে তারা। তো সুতরাং আপনার দুর্বলতাটা আমি জানবো না, আপনিও জানবেন না, সুতরাং আপনি সেই ব্যবস্থা নেবেন। তো আপনি যেটা বলেছিলেন যে কথাটা আপনি একটু আগে ইংরেজিতে বলেছিলেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই না? যে এইটা যে বললেন, তো আমরা যদি এইটার প্রেক্ষিতে আপনাকে এই প্রশ্নটা আমি যদি করি যে এই যে কয়েকদিন আগে গত 6 অক্টোবর ক্যালিফোর্নিয়াতে যে ঘটনাটা ঘটলো, সামরিক স্টাইলে যে অভিযানের ভিডিওটা ভাইরাল হয়েছে এবং আমাদের বাংলাদেশের একজন নারী মাসুমা খান, তাকে যেভাবে ধরে নেওয়া হয়েছে, তো আইনগতভাবে কোন প্রশ্নগুলো উদ্ভব করে এই ধরনের গ্রেপ্তার, এবং স্টেট বা সিটি কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিতে পারে এক্ষেত্রে একজন এই ধরনের ভিকটিমের পক্ষে? এইটা আপনাকে বলি, আমরা যুক্তরাষ্ট্রে যারা বাস করি প্রত্যেকে 3 লেয়ার্স অফ গভর্নমেন্ট আমরা এনজয় করি, যেমন সিটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ফেডারেল গভর্নমেন্ট। বাট প্রত্যেকটি গভর্নমেন্টের একটা আইনসভা আছে, সেই আইনসভার আইন অনুসারে ওই জুরিসডিকশনটা ম্যান্ডেট হয় বা পরিচালিত হয়। বাট দ্যার ইজ অ্যানাদার ক্লজ, যেটা বলে সুপারসিডিং ক্লজ। ওয়ান ল, যখন 2টা লয়ের ভিতরে সাংঘর্ষিক হয়, আর কোন লটা সুপারসিড করবে, কোন লটা অগ্রাধিকার পাবে। ফেডারেল, যেমন ইমিগ্রেশনটা এক্সক্লুসিভলি ফেডারেল ল, ল্যান্ড ল, ফেডারেল ল, ব্যাংক্রাপসি ল, ম্যাট্রিমোনিয়াল ল, আলাদা শুনছেন না? সো ফেডারেল ইমিগ্রেশনটা টোটালি ফেডারেল ল, এটা ফেডারেলদের এখতিয়ার, স্টেটের এখতিয়ার না। সেখানে স্টেটের লোকেরা যে কতগুলো কাজ করে, এটা অনেকটা, এইটাকে আমি বেআইনি বলবো না, এটা দে আর ট্রাইং টু প্রটেক্ট দেয়ার সিটিজেন স্টেট। বাট অন দি আদার হ্যান্ড ফেডারেল গভর্নমেন্ট বলতেছে এটা তোমার কাজ না, এটা আমরা ফেডারেল এজেন্টদের কাজ। আচ্ছা, সেকেন্ডলি এখানে আরেকটা সমস্যা হচ্ছে, ফেডারেল গভর্নমেন্ট এই যে একটু আগে বললাম এক্সেসিভ ইউজ অফ ফোর্স, আইনের প্রয়োগ এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট, যুক্তরাষ্ট্রের সবচেয়ে এনজয়েবল থিং হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট। যেমন টেলিভিশনে আপনি প্রেসিডেন্টের বিরুদ্ধে অনর্গল কথা বলে যাওয়ার অধিকার আছে আপনার, অ্যাজ লং অ্যাজ প্রেসিডেন্টকে হত্যা করার জন্য বলেন নাই, রাষ্ট্রদ্রোহিতার কোনো চক্রান্ত যদি না করে থাকেন, আজীবন বক্তব্য দেন, পুলিশও ধরবে না, ফেডারেল এজেন্টও আপনাকে ধরবেন না। আপনি দেখছেন না একটা লোককে কী গালাগালি করতেছে, অ্যাপ ওয়ার্ড ইউজ করতেছে পুলিশের, সে কিছু করতেছে না, বিকজ কারণ সে জানে এইটার জন্য তাকে কেউ অ্যারেস্ট করতে পারে না, তার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট। এটা তোমাকে বলতে পারো তুমি কাজরা মানুষ, ফালতু মানুষ। সো আইনের প্রয়োগ এখানে হয়, বাট কিছুটা ডিভাইড হয়েছে, কিছুটা এক্সেসিভ ইউজ অফ ফোর্স তারা করতেছে। অ্যাট দি সেম টাইম দেখতে হবে স্টেট এজেন্সি এবং সিটি গভর্নমেন্টের কিছু লোক যে তাদেরকে অ্যাবিউজ করছে, সেটাও আপনাকে দেখতে হবে। তারা কিন্তু ওখানে যাইয়া একটা আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ যদি একজনকে অ্যারেস্ট করে, সেখানে যদি আপনি যাইয়া বাধা দিতে পারেন না, বাধা দিলে সেটাকে বলে অবস্ট্রাকশন অফ জাস্টিস, ভেরি সিরিয়াস ওয়ার্ড। যে আমি আইনের শাসন, আমি ল এনফোর্সমেন্ট, আমি রানাবাইকে গ্রেপ্তার করতেছি, তৃতীয় ব্যক্তি সে আসে আমাকে বাধা দিতেছি, সে কিন্তু তাকেও অ্যারেস্ট করতে পারে, পুলিশ কিন্তু ওই পর্যায়েও যায় না, ওইদিকেও আপনাকে দেখতে হবে। আমাদের ডিসকাশনের জন্য বলতেছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন, কারণ এটা শুনেন, যত গজ দেয় তত বসে না। পৃথিবীর ইতিহাসে যত শাসক আছে দেখছেন আপনি, যখন আপনি ওয়েন ইউ এক্সিড দি লিমিট, দেন দ্যাটস দি এন্ড। তখন উইথ লিমিট একটা এজ আছে না, এই শেষ মাথা আছে, তো শেষ মাথা পর্যন্ত আপনি চলে গেলেন, এরপর কোথায় পড়তে হবে? সুতরাং মাঝামাঝি থাকতে হবে উইদিন দ্য লিমিট। যে দেখেন একটা চক্রাকার এই টেবিলটা, এই টেবিলের মাঝে আমি থাকতে হবে, ভিতরে থাকতে হবে, একদম কাছাকাছি যেতে পারবো, বা আর বেশি যদি যাই ইউ ফল। সো আমরা সবাইকে ওর ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, যে সহে সে রহে।
জাস্ট টেক ইট ইজি। কারণ অনেক অজর বৃষ্টি, এই অজর বৃষ্টি কিন্তু থাকবে না, চলে যাবে। অনেক ঠান্ডা হিমাঙ্কের নিচে আসতেছে, সামার তো আসতেছে। সো আমি অলওয়েজ আশাবাদী থাকি, কারণ এই জীবনে আমি 62 ইয়ার ওল্ড। এই আজকে কথা সঙ্গে বলি, চোখের সামনে মুক্তিযুদ্ধের সময় কত মানুষ মরতে দেখছি, কত মানুষকে মারতে দেখছি, যারা মরে গেছে তাদের সন্তানেরা আবার বড় হইয়া ওদেরকে আক্রমণ করতেছে। সুতরাং সিচুয়েশন উইল বি বেটার, জাস্ট টেক ইট ইজি। আপনাকে শেষ প্রশ্ন করি, আমরা একটু ফেসবুক বা টেলিফোনে হয়তো যাব। সেটা হচ্ছে যে ধরুন যে যাকে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার যারা আছেন, পরিবারের যে সদস্যরা আছেন, তারা অনেকেই জানে না যে কোন ডকুমেন্টটা তাদের প্রয়োজন বা কাকে কল করবে, হ্যাঁ কি ডকুমেন্ট প্রয়োজন বা কাকে কল করবে, যে হটলাইন বা নন প্রফিট যে নেটওয়ার্কগুলো আছে যেগুলো কিভাবে দ্রুত কার্যকর করে, এটা সম্পর্কে রিসোর্স ভেরি, অনেক সময় আমরা শুধু সমস্যার কথা বলি, সমাধানের কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখন থেকে যারা শুনতেছেন আমাদের ভিডিও, আপনাদের vulnerable মেম্বার অফ দি সোসাইটি বা vulnerable মেম্বার অফ দি ফ্যামিলি, অর্থাৎ আপনাদের সংকটাপন্ন কোনো মানুষ যদি থেকে থাকে আপনার ফ্যামিলিতে, তখন আপনি কি করবেন, আপনার যে ইমিগ্রেশন ফাইল, এই ফাইলটা এখন থেকে রেডি করে রাখেন। দরকার হলে এটা 2টা কপি করে রাখেন, যা কেস ফাইল করছিলেন, কে উকিল ছিল, কখন ফাইল করছিলেন, যা যতটুকু। যদি না থাকে সেটা রিকল করার জন্য 639 G639 যখন ফাইল করবেন, সরকার থেকে এটা কপিটাও পাওয়া যায়। সেকেন্ডলি, সবার কার উকিল আছে সে উকিলের নাম্বার রাখেন, বা এডিশনালি একটা আপনার উকিল দেখা গেলো ওই উকিলকে ওই সময় পাওয়া যাইতেছে না, শুধু আর কয়েকটা উকিলের নাম্বার আপনি রাখেন। ওকে, যদি দেখা গেলো যে আমি কোনো উকিলের সাথে ডিল করব না, সেটা হলো এইভাবে, যখন একটা লোককে নিয়ে যাবে, আপনার ডিটেইনি লোকেটার বলা হয়। জাস্ট গুগল ক্রমে গিয়ে ডিটেইনি লোকেটার বললে সেখানে বলবেন নেম, ডেট অফ বার্থ। তখন আপনার অথবা পাসপোর্ট নাম্বার যদি থাকে, এলিয়েন নাম্বার থাকে বা এলিয়েন নাম্বার দেখতে পারবেন। তখন আপনি যখন একটা লোককে অ্যারেস্ট করা হয়, উইদিন 24 না, উইদিন 12 আওয়ারের ভিতরে তাকে সিস্টেমে ঢুকিয়ে ফেলে। শুধু আপনি পাবেন, বলবে যে এটা ওকলাহোমাতে আছে বা টেক্সাসে আছে ডিটেনশন সেন্টার, ওই ডিটেনশন সেন্টারের ফোন নাম্বার থাকবে, ওখান থেকে তাকে কল করতেও দিবে, এবং আপনিও কল করতে পারবেন যদি আপনার কোনো উকিল না থাকে, আপনারা নিজে করতে চান। এবং সেখানে যদি রিপ্রেজেন্টেশন দিতে পারবেন, সেখানে ভিজিটিং আওয়ার আছে, ভিজিট করা যায়, আপনার টাকা পয়সা দেওয়ার বিধান আছে, টাকা পয়সা দিতে পারবেন। দ্যার সো মাচ রিসোর্স অ্যাভেলেবেল। বাট যদি কোনো কিছু না পান, সেক্ষেত্রে বেস্ট হবে কম্পিউটার যদি না থাকে, পাবলিক লাইব্রেরিতে গিয়ে বা কারো কম্পিউটারে গিয়ে গুগল ক্রমে সেখানে লিখবেন ডিটেইনি, ডিটেইনি লোকেটার, হিট এন্টার। তখন জিজ্ঞাসা রানা আহমেদ, মোহাম্মদ এন মজুমদার, আমার ডেট অফ বার্থ দেবেন, পাসপোর্ট নাম্বার লাগবে না, আমার ডেট অফ বার্থ, কান্ট্রি অফ অরিজিন বাংলাদেশ, তখন ওইটা আসবে। তাহলে আপনার কাছে আপনার এই প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে সবশেষ একটি প্রশ্ন যদি আপনাকে করি, যে সাধারণ দর্শক যারা আমাদের আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আমাদের আছেন, তাদেরকে আপনি 3টা তাৎক্ষণিক টিপস দেবেন আপনি, যে যদি তাদের আশেপাশে এমন কোনো রেট তারা দেখে বা পরিবারের কেউ যদি আটক হন, সেক্ষেত্রে তারা এই 3টা টিপস আপনি দেবেন, যেটার থেকে তারা এখান থেকে নিষ্কৃতি পেতে পারে বা অব্যাহতি পেতে পারে বা বিপদ এড়ায় চলতে পারে। রাইট, অ্যাগেন প্রিভেনশন ইজ বেটার দেন টিপস আর বেটার দেন কিউর। সো আপনি যাতে গ্রেপ্তার না হন সেটা আমি চিন্তা করতে হবে প্রথমে। গ্রেপ্তার না হওয়ার প্রথম বুদ্ধি হইল, অ্যাগেন যদি আপনি মনে করেন যে আপনি একজন লোক যে কোনো সময় অ্যারেস্ট হলে আসবেন না, আপনার কোনো কেস নেই, সুতরাং আপনি অ্যাভয়েড করেন ওই ধরনের জায়গা, চলা গতিবিধি, যে আপনি সংযত হইতে হবে এবং সে ব্যাপারে আপনি অ্যাটর্নির পরামর্শ নেন। আবার যখন অ্যারেস্ট হয়েই যান, তখন আপনি কিন্তু অ্যারেস্ট রেজিস্ট্রিং করা, ফাইট করা, ওই অফিসার কিন্তু আপনাকে ভায়োলেন্ট হিসাবে চিহ্নিত করবে। সেখানে কিন্তু আবার ওখানে গিয়ে 1 মাস যদি থাকেন, সেখানেও কষ্ট করবেন আপনি। সুতরাং ধরা যখন ফরিয়ে গেছেন, সেখানে ভায়োলেন্ট ভেরি কোঅপারেটিভ করবেন। তো যখন অ্যারেস্টিং এজেন্ট বলা হয়, অ্যারেস্টিং অফিসার নো, ইজ ভেরি কোঅপারেটিভ।
সো দ্যাটস গুড অ্যান্ড দেন থার্ড টিপস হলো যখন অ্যারেস্ট হবেন এবং সাথে সাথে ওখানে আপনার অধিকার আছে কিন্তু ওই যেখানে থাকেন আপনাকে কল করতে দিবে, ফ্রি কল। আপনার যিনি রিসিভ করবে উনি ফ্যাক করবে, এটাকে বলা হয় কালেক্ট কল। ওই কালেক্ট কল করে বলবেন যে আমি অমুক জায়গাতে আছি, এটা আমার অফিসার। জিজ্ঞাসা করবেন যে আমার ডিটেনি অফিসারকে, ডিটেনশনের একটা লোকের কাস্টডি থাকে, যেমন হাসপাতালে যখন থাকেন একটা ডাক্তারের অধীনে থাকেন, ডিটেনশন সেন্টারে যখন থাকবেন আপনার ডিটেনি সুপারভাইজার থাকে, ওই এজেন্ট ওনার নামটা আপনার আত্মীয়স্বজনকে দিবেন বা লয়ারকে দিবেন। কোনো ক্ষেত্রে হয়তো মোশনটা রিওপেন বা কোনো কিছু হইতে পারে, যদি কোনো কিছু রিওপেন করা যায় দে ক্যান ট্রাই, বাট চান্স অনেক কম। এই 3টা টিপস দিচ্ছি আমি। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ ঈদ মজুমদার। খুব চমৎকারভাবে আপনি আজকের যে বিষয়টি আমাদের ছিল সেই বিষয়টির উপরে খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন এবং টিপসও দিয়েছেন যে কিভাবে আমরা এই সমস্যা থেকে এড়াতে পারি বা সমস্যাকে মোকাবেলা করতে পারি, এবং এর মধ্য দিয়ে আমরা অন্তত কিছুটা হলেও স্বস্তি পেতে পারি যে এরকম অবস্থা তাৎক্ষণিকভাবে যদি আসে তাহলে আমার কি করা উচিত। অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার উপদেশ বা চমৎকার আলোচনার জন্য। আমরা একটু টেলিফোনে যাই, বোধহয় টেলিফোন আছে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহমুদ বলছিলাম পাঁচতল থেকে। জি, আসলে আমার একটা কোয়েশ্চেন ছিল এম মজুমদার সাহেবের কাছে। আমার কোয়েশ্চেন হলো যে আমি দেশের সিটিজেন, উনি বলছো যে পাসপোর্টের কপি, আসলে পাসপোর্টটা তো আমরা ট্রাভেল হিসেবে ইউজ করি, সেই ক্ষেত্রে কি ন্যাচারালাইজেশনের কপি এবং আমাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা থাকলেই তো হবে? এবং ন্যাচারালাইজেশনের কপিটা আমি যদি স্ক্রিনশট দিয়ে আমার মোবাইলে রাখি আর আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে, সেই ক্ষেত্রে তো আর অন্য কিছু থাকার দরকার নাই। এটাই আমার এম মজুমদার সাহেবের কাছে। শিওর, আপনি অ্যাবসলিউটলি রাইট। সিটিজেনশিপের সার্টিফিকেট হলো বেস্ট ডকুমেন্ট। সিটিজেনশিপের ডকুমেন্টটাই হলো প্রমাণ যে আপনি সিটিজেন, পাসপোর্ট না কিন্তু। সুতরাং যাদের অনেকের আছে পাসপোর্ট আছে, সিটিজেনশিপ সার্টিফিকেট নাই, এরা কারা জানেন? এরা হলো যারা জন্মসূত্রে বা জন্মস্থান সূত্রে সিটিজেনশিপ পেয়েছেন, শুধু পাসপোর্ট আছে কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন কখনো করেনও না, N-600 ফাইলও করেন নাই। তাদের উদ্দেশ্যে আজকে বাই দ্য ওয়ে তারা যেন সিটিজেনশিপ সার্টিফিকেটটা নেই। বাট যদি সার্টিফিকেট থাকে সেটা হলো বেস্ট, যদি না থাকে তাহলে অন্তত পাসপোর্টটা রাখবেন। তো একজন সিটিজেনের জন্য তো পাসপোর্ট, তার তো আইডি বা ড্রাইভিং লাইসেন্স থাকলে তো ওখানের মধ্যে তো সমস্ত ইনফরমেশন অ্যাক্সেস থাকে রয়েছে, সোশ্যাল সিকিউরিটি সব বাইর হবে। এত তাহুয়ার ভিতরে তারা যে ফেডারেল এজেন্টগুলা তারা অত উচ্চশিক্ষিত লোক না, তাদের কাছে acceptable document বলা হয়। acceptable document to identify you is your passport or citizenship certificate, not the city ID। যেমন আইডি তো এখানে ইলিগাল লোককে দেওয়া হয়, সেটাও তারা জানে। ড্রাইভার লাইসেন্স যখন আপনি দেখাবেন এটা তাকে ফাত্তাই দিবে না। ড্রাইভার লাইসেন্স এটা প্রুফ না যে আপনি এখানে লিগেল কি ইলিগাল। State ID, no, not at all. Because New York State, anybody can get a state ID, anybody can get driver license. প্রগ্রেসিভ স্টেটগুলোতে না শুধু। সুতরাং আপনার একটা লোক আছে একদম একটা সোরের আসামি, ওয়ারেন্ট, তাকেও কিন্তু স্টেট আইডি দেওয়া হয় এখানে, তাকেও ড্রাইভার লাইসেন্স দেওয়া হয়। অন্যান্য স্টেটে দেয় না, যেগুলো কনজারভেটিভ, এখানে দেওয়া হয়। সুতরাং ফেডারেল এজেন্ট আইডিকে অ্যাকসেপ্ট করবে না প্রুফ হিসাবে। আর প্রুফ হবে আপনার ফাইলিং রিসিট, গ্রিন কার্ড, সিটিজেনশিপ সার্টিফিকেট অর পাসপোর্ট। তাহলে পাসপোর্ট বা সিটিজেনশিপ যেটা বললেন, ন্যাচারালাইজেশন সার্টিফিকেট যেটা, সেটা কি হার্ড কপি বা ফটোকপি করে রাখতে হবে নাকি মোবাইলে রাখলে সেটা কি অ্যাকসেপ্ট করবে? মোবাইলে হলে হবে, বিকজ দে হ্যাভ এলিয়েন নাম্বার দিয়ে তারা অ্যাক্সেস করতে পারবে, সেটা ইলিগাল কি ইলিগাল। আচ্ছা, ক্যাপাবিলিটি আছে তারা সিস্টেমে, যখন এলিয়েন নাম্বার দিবে বুঝবে লোকটা সিটিজেন। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জেনিভ হাসান তিনি একটি প্রশ্ন করছেন যে অবৈধ অভিবাসীদের আইনগতভাবে বহিষ্কার করলে সমস্যা কোথায়? আইন ভঙ্গ করে যে জীবনের শুরু, সেই জীবনের জন্য আপনারা আইনের সহায়তা চাচ্ছেন, আর যারা আইন প্রয়োগ করছে তাদের কে দোষ দিচ্ছেন? এক্ষেত্রে কে আসল অপরাধী? একটু হাইপোথেটিক্যাল প্রশ্ন, কিন্তু যে আসছে এখানে এসে যারা আসছে সবাই তো অপরাধী নয়, নিজ দেশের জন্মভূমিতে, যেটা আপনি বললেন। শুনুন, আমার দৃষ্টিতে আমি পার্সোনালি বলতেছি, নোবডি ইজ ইলিগেল। এই যে মানব সভ্যতা, একটা গড বা আল্লাহর সৃষ্টি পৃথিবীতে মানুষের বিচরণ আপনি বন্ধ করবেন কেন? মানুষ স্বাভাবিকভাবে আসা উচিত। অ্যাট দি সেম টাইম যেহেতু সোভারেন কান্ট্রি আছে, প্রত্যেকটা কান্ট্রির নিজস্ব আইন আছে, সেই আইন ভঙ্গকারীকে বর্তমান সরকার ক্র্যাক ডাউন করতেছে, সো এটা ডিবেটের বিষয়। অনেকের কাছে, আমার কাছে যেটা
রাইট মনে হয়েছে, আপনার কাছে এটা রং মনে হয়েছে, বাট দ্য এন্ড অফ দি ডে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এটাকে আমাদেরকে ফলো করতে হয়। খুব বেশি অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত কাউকে করতে নাই, সীমা অতিক্রম করতে নাই। আল্লাহ তাআলা বলেন, গড বলেন, সৃষ্টি কেউ সীমা অলঙ্ঘনকারীকে পছন্দ করে না। আমি মনে করি হোয়াট হ্যাপেনিং নাও ইজ লিটল বিট টু মাচ। প্রেসিডেন্ট ট্রাম্প অবিস্মরণীয় হয়ে থাকতে পারতো যদি সামারি ট্রায়াল দিত, সবাইকে এনটিএ দিত যে তোমরা ইলিগেল, তোমরা কোর্টে আসো, কোর্টের বিচারের মাধ্যমে ভাই তুমি ইলিগেল, তোমাকে 10 দিন সময় দিলাম, চলে যাও, যদি না চলে যায় তোমাকে আমি অ্যারেস্ট করবো। এইভাবে যদি উনি স্মরণীয় হয়ে থাকতো, আইনের শাসন প্রতিষ্ঠিত হইতো, কাজও হইতো। এইভাবে দরফাকর করি মানুষকে নেওয়া, মানুষকে আতর্কিত আক্রমণ করা, টেরোরাইজ করা, এগুলো কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কাজ। এগুলো যুক্তরাষ্ট্রের মতো সভ্য দেশে গ্রহণযোগ্য না। একটি ভালো প্রশ্ন করেছেন আগে মাহমুদ সাহেব, যে প্রশ্নটি করেছিলেন তার প্রেক্ষিতে জলি আক্তার নাহিদ তিনি করেছেন যে পুরো এখন তো আমাদের একটা ছোট পাসপোর্টও আছে, কার্ড পাসপোর্ট যেটাকে, সেটা যদি রাখা যায় সেটাও ওটা বোধহয় সবচেয়ে বেটার, যেটাকে আমরা ডিজিটাল পাসপোর্ট কার্ড যেটাকে বলি। তো জলি আক্তার, আপনি যে প্রশ্নটি করেছেন এটা পাসপোর্ট কার্ড ইজ ওকে, আপনি যেটা বলছেন এটা ঠিক যথার্থভাবে। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার অ্যাসাইলাম অ্যাপ্রুভ ছিল 2022 সালে। আমি 2023 অ্যাপ্লাই করি। আপনার কথাটা ঠিক মতো আমরা শুনতে পাচ্ছি না, আপনি স্পিকারটা বন্ধ করুন দয়া করে। স্পিকারে দিয়ে কথা বলবেন না। না আমি স্পিকারে নাই। আচ্ছা জি, তাহলে হয়তো নেটের বাইরে। আমার 2022 সালে আমার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছিল। 2023 সালে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি। জি, বাট এখন পর্যন্ত আমি গ্রিন কার্ড পাই নাই। গত 6 মাস ধরে আমি 2 বার করে দিয়েছিলাম। সেকেন্ড টাইম ওয়ার্কে রিপ্লাই দিতে ইমেল যে আমার ব্যাকগ্রাউন্ড চেক করতে, জি সবকিছু ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের জন্য অপেক্ষা করছি। ব্যাকগ্রাউন্ড চেক করতে কতদিন লাগে এই জিনিসটা আমার এক নম্বর প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হলো আমার কি মানে আমরা 4 জন সদস্য, আমাদের কি আবার দিতে হবে 100 টাকা যে ইয়ারলি ফি দিতে হবে? ওকে, সো দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হলো আপনার ব্যাকগ্রাউন্ড চেক করতে কতদিন সময় লাগে? ফেডারেল ইনভেস্টিগেশনের সময় নির্ধারণ করা হয়েছিল যারা গ্রিন কার্ডের জন্য সাধারণত 1 ইয়ার। সো 1 ইয়ারের বেশি যদি হয় আপনি সার্কিট কোর্টে ম্যান্ডামেস আপিল করে দ্রুত করার জন্য চেষ্টা করতে পারেন। তবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে টাইম কিছুটা বেশি নিচ্ছে, যেহেতু আপনাকে কোনো কিছু চাই নাই, সুতরাং হয়তো এটা এনি টাইম আসি যাবে। সুতরাং ধৈর্য ধরাটাই ভালো হবে, কারণ ম্যান্ডামেস ফাইল করলেন আপনি, দেখা গেল ফাইল করি এটা ডেট পাইতে ও দেখা গেল অনেকে ম্যান্ডামেস ফাইল করছেন, ফাইল হিয়ারিংও হয় নাই, এখন কার্ড চলে এসছে। অনেকে মনে করছেন যে আসলে ওইটা কেসের জন্য হয়েছে। আমরা তখন আবাসই বলছিলাম ভাই থ্যাংক ইউ, আপনি এটা ফাইল করাতে সাথে পাই গেছে, আসলে ফাইল করাতে এমনি পাই গেছে, আমরাও খুশি, ঠিক আছে থ্যাংক ইউ, আমরা প্রচার করতেছি আমার ক্লায়েন্ট গ্রিন কার্ড পাই গেছে। সুতরাং ধৈর্য ধরাটা হবে নাম্বার 1 প্রায়োরিটি। আর যদি ধৈর্য ধরতে না চান, আপনি টাকা থাকে ইউ ক্যান গো টু দ্য ফেডারেল কোর্ট। এটা কেন দিলেন অর্ডার, গভর্নমেন্টকে অর্ডার টু শোকজ করার জন্য। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার সেকেন্ড কোশ্চেন $100 আপনার জন্য প্রযোজ্য না। এটা সম্বন্ধে একটুখানি বলি। যারা 2024 অক্টোবরের 1 তারিখের আগে ফাইল করেছিলেন, সেখান থেকে 1 বছর, অর্থাৎ 1 বছরটা শুরু হয়েছে, এখন থেকে শুরু দিবেন। এবং আপনি দিতে হবে না, কারণ আপনার গ্রিন কার্ড হয়ে গেছে, আর আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার দিতে হবে না ফার্স্ট অফ অল। আর যারা দিতে হবে তারা এমনি টাকা দিবেন না, আপনার জন্য একটা নোটিশ আসবে। এই নোটিশটা আপনার ঘরে যদি না আসে, আপনার লয়ারের কাছে আসবে। ওই নোটিশ ছাড়া যদি দেন, আপনার এটা দেওয়া হবে না, এটা কাজও হবে না। আপনার নোটিশটা দেওয়া অ্যাপ্রুভই হয়ে গেছে, কোনো দরকার না প্রয়োজন, এটা অন্যের জন্য। যে আমার পরিবারের 4 জন, এটা ঠিক না, 4 জন তো আর নিশ্চয়ই অ্যাসাইলাম আবেদন করে না, শুধু রুল হচ্ছে শুধু আবেদনকারীই দিবি। আজকে সেটা কথা হচ্ছে একজনকে শুধু একজন, যেমন প্রাইমারি প্রিন্সিপাল জন্য উনি দিবে, বাট উনি কাউকে দিতে হবে না, ওনার তো হয়ে গেছে, অন্যের জন্য বলতেছি। একজনকে দিবে এবং নোটিশ পাওয়ার পরেই দিবে। অনেক ধন্যবাদ মিস্টার হাসান আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007 এর 9-এ। জি, 7 এর 9-এ না, 7 এর নভেম্বরে। জি।
এখন ওনাদের ওই ইন্টারভিউর চিঠি আসছে। জি। তো ওনারা ওইটা উনি কবে নাগাদ ওনাদের ডাকবে এমবাসিতে? ইন্টারভিউ চিঠি আসছে, ওখানে কি ডেট লেখা নাই? না, কাগজপত্র জমা দেওয়ার কথা লেখা। ও না, ইন্টারভিউ ডেট না, তাহলে তো ইন্টারভিউ ডেট না। ওটাকে বলা হয় কেস ক্রিয়েশন নোটিস, অর্থাৎ কনসুলেট প্রসেসিং করার জন্য দে আর রেডি। ওনার কেস অ্যাকচুয়ালি ফিল্ডে লেট হয়ে গেছে যে কোনো কারণে, ওনার তো ওই সময় আসে যাওয়ার কথা। সো এখন আপনার করণীয় হবে কাগজ ওখানে কেয়ারফুলি পড়তে হবে আপনাকে। সেখানে আপনাকে সিভিল ডকুমেন্ট জমা দিতে হবে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট জমা দিতে হবে, DS 260 করতে হবে, 3টে স্টেপ। অ্যান্ড ইটস ভেরি বলবো না, এটা কিছুটা কমপ্লিকেটেড এবং কম্পিউটার ওয়ার্ক এগুলা। সো কেয়ারফুলি যদি না করেন এটা আপনার বছরের বছর ডিলে হবে, আপনার লোক কোনোদিন আসবে না। আপনার জন্য বেস্ট অ্যাডভাইস আপনার পছন্দের লয়ারের কাছে যাইয়া এগুলো প্রসেস শুরু করেন ইমিডিয়েটলি। ভিসা ফি দেন, ভিসা ফি দিবেন, DS 260 দিবেন, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট দিবেন, সিভিল ডকুমেন্ট দিবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফ আনোয়ার। জি। আমি ওই মজুমদার সাহেবকে অনেকদিন থেকে ফলো করি। উনি অনেক লিগ্যাল আমাদেরকে কমিউনিটিকে অনেক ভালো উনি আমাদেরকে এই লর ব্যাপারে জানান। তো এখন যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি বাফেলো হয়ে আপনার বর্ডার ক্রসিং করে কানাডা গেছিলাম। জি। তো আমার সাথে আমার কাজিন ছিল, তো শুধু আইডি দিয়ে, জি, নিউ ইয়র্ক আইডি দিয়ে সে বর্ডার ক্রসিং করে, সেটা হচ্ছে এনহ্যান্সড আইডি। জি। তো এনহ্যান্সড আইডিটা কি যথেষ্ট না আমাদের সাথে ক্যারি করার জন্য টু প্রুভিং দ্যাট আই এম এ ইউএস সিটিজেন? I would say no, কারণ এটা ডিপেন্ড করে ফেডারেল এজেন্টের উপরে। ফেডারেল এজেন্ট যদি মনে করে রিসেন্ট মানুষ আইডিয়াস তাকে দেন। বাট অ্যাগেন একটু আগে রানা ভাইয়ের সাথে আলাপ হতেছিল, নিউ ইয়র্ক স্টেটে স্টেট আইডি যে কেউকে দেওয়ার বিধান আছে এখানে। সুতরাং নিউ ইয়র্ক স্টেটের আইডি এমনিতেই স্টেট আইডি কোনো প্রমাণ না আপনার লিগেল আছে কিনা, কারণ এনি আইডি ইস্যুড বাই দি ফেডারেল গভর্নমেন্ট ক্যান বি ইউজ ফর দি পারপোজ অফ ফেডারেল পারপাস। সো সুতরাং ফেডারেল সরকারের ইস্যুকৃত আইডি যেটা সিটিজেনশিপ ফেডারেল গভর্নমেন্ট ইস্যু করে, পাসপোর্ট ফেডারেল গভর্নমেন্ট ইস্যু করে, কেসের রিসিপ্ট নাম্বার ফেডারেল গভর্নমেন্ট ইস্যু করে। সুতরাং ফেডারেল এজেন্টরা ফেডারেল গভর্নমেন্ট ইস্যুকৃত ডকুমেন্টারিকে অ্যাকসেপ্ট করবে, নট দি স্টেট। অ্যাগেন স্টেট দিয়ে আপনি কানাডা থেকে চলে এসেছেন। আজকে একটা লোক সে 1 বছর 9 মাস থাকিয়ে এসেছি, আমিও তাজ্জব, তারা কেউ জিজ্ঞাসাও করে নাই। সব বোকা মানুষ, সে বলতে সে জানতেও না সে 1 বছর 9 মাস। সবাই বললে 1 বছরের বেশি আসলে আমাকে দৌড়বে, আমার তো কিছু ধরে নাই। এখন পোর্ট অফ এন্ট্রিতে একটা অফিসার, মোটা অফিসার বসে আছে, সে অত নাইট শিফটে কাজ করতেছে। ওকে, ইউ হ্যাভ এ গ্রিন কার্ড, ইউ গো। আর দেখবে বেলেট গ্রিন কার্ড আছে, কোনো একটা খুদ ধরিয়ে তারা আটকাইছে। তো এখন ডোন্ট টেক এ চান্স। অ্যাগেন আপনি আসি গেছেন, এর অর্থ এই না যে আরেকজনকে আসবে না। এখানে আজকেও কিন্তু সারপ্রাইজ হবে না, এত ঘটনার পরেও আজকেও লোক বলছে ভাই আমি তো বর্ডার ক্রস করে আসছি, আমি এখন করণীয় কি? তো আমি বললাম যে ভাই আপনার কী সাহস, এত কিছুর পরেও আপনি এখন ঘটনা। তো সুতরাং এর অর্থ এই নয় যে বর্ডার ক্রস করে আসতে আমি লোকেরে বলবো এবং লোকও আসবে না। সো অ্যাগেন দি আনসার ইজ ফেডারেল গভর্নমেন্ট ইস্যুকৃত আইডি আপনাকে রাখতে হবে, নট দি স্টেট। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আসলে যেটা বলা হলো, যেটা আপনি এনহ্যান্স আইডির কথা বলছেন, এটাতে কানাডায় যাওয়া যাবে, মেক্সিকোতে যাওয়া যাবে, আশেপাশে 2-3টি দেশে যাওয়া যাবে, কিন্তু এটাই যথেষ্ট নয়। সেক্ষেত্রে আপনি যে স্মার্ট যে আপনাদের যে পাসপোর্টের যে আইডিটা আছে, যে কার্ডটা আছে, ওইটা থাকলে কিন্তু যথেষ্ট হবে, যেটা নিয়ে আমরা কথা বলেছি। জনাব মোহাম্মদ এন মজুমদার, আসলে আমাদের হাতে সময় নেই, সময় ধরতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি আজকে খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলেছেন, প্রশ্ন দিয়ে উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত।
থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আই এনজয়েড এভরি মুমেন্ট আই এম হিয়ার, কারণ গরিব মানুষের কল্যাণে কথা বলা আমি আমার ফ্যাশন। আর এভরি মিনিট যখন একটা কন্টেন্ট মাঝরায় আসে আমি এটা রিল আকারে দিই, তাতে মানুষের উপকৃত অনেক হবে। উপকার। আবারও আপনাকে ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। সুপ্রিয় দর্শক, আজকে আমরা নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন স্টেটে আইসের যে গণগ্রেপ্তার চলছে এবং সেটি সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি, এবং ক্যালিফোর্নিয়াতে আমাদের বাংলাদেশি একজন নারীর যে অবস্থা হয়েছে, যে বাস্তব অবস্থা, এবং তার এখন যতদূর আমরা জানি কোথায় আছে, কিভাবে আছে, ওষুধ পাচ্ছে না, অসুস্থ আছে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু আছে। এই ধরনের ঘটনা প্রায়শই ঘটছে। সুতরাং এই ধরনের অবস্থা যদি কখনো ঘটে থাকে, আপনি এখানে লিগ্যাল আছেন, সেখানে আপনাকে আপনার এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী উপায়গুলো আপনাকে সহায়তা করবে, সে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।